হয়, প্যানক্রিয়াসের যদি ডিসফাংশন হয়, প্যানক্রিয়াস যদি ভালো মতো কাজ না করে ঠিক মতো, তাহলে আমাদের এটা হতে পারে। মেজর এন্ডোক্রাইন অর্গান প্যানক্রিয়াস, যেটা তাদের ব্লাড সুগার লেভেল নর্মালি 3 to 6 মিলিমোল পার লিটার থাকে। হাইপোগ্লাইসেমিয়া যখন আমরা ব্লাড সুগার লেভেল 3 এর নিচে চলে যাই, আর হাইপারগ্লাইসেমিয়া যখন ব্লাড সুগার লেভেলটা আমাদের 6 এর উপরে চলে যায়। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া আমাদের ডায়াবেটিক ড্রাগগুলো কিন্তু আবার হাইপোগ্লাইসেমিয়া সাইড এফেক্ট করে দিতে পারে। কনসার্ন কিন্তু হাইপোগ্লাইসেমিয়াতে রোগীর কিন্তু বেশি ক্ষতি হতে পারে, মানে হাইপোগ্লাইসেমিক কমায় চলে যেতে পারে, ঠিক আছে, কমায় চলে যেতে পারে। সেজন্য হাইপোগ্লাইসেমিয়াও কিন্তু আমাদের একটা মেজর কনসার্ন। সেজন্য ব্লাড সুগার লেভেলটা কিন্তু ডায়াবেটিস রোগীদের আমরা দেখি যে ডায়াবেটিসের যে চিকিৎসাটা দিয়ে তাদের আবার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, ইনসুলিন দিয়ে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। তখন ড্রাগস যারা আমরা ডায়াবেটিস যাতে তাদের হাইপোগ্লাইসেমিয়া না হয়, সেটাও আমাদের চিকিৎসা, সেটাও আমাদের কনসার্ন। হাইপোগ্লাইসেমিয়া যদি কোনো রোগী ডেভেলপ করে, দিনের নিচে চলে যায়, সাথে সাথে কিন্তু তাদের সেন্সলেস হয়ে যায় ওরা, এবং ওদের সাথে সাথে মুখে চিনি দিয়ে দিতে হয়, চিনি বা গ্লুকোজ পানি এগুলো খাইয়ে দিতে হয়। যাই হোক, তারপরে আমি আসি। হ্যাঁ, নিচেরটা হয়েছে, নিচে দিব, নিচেরটা হয় হাইপারগ্লাইসেমিয়া। হ্যাঁ হয়েছে, আপনার লেখা আমি নিচেরটা হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড সুগার লেভেল 6 এর উপরে চলে গেলে আচ্ছা ওইটা না হাইপারগ্লাইসেমিয়া। ডায়াবেটিসের জন্য আমরা ওজিডিটি টেস্ট করবো, ওটা আমি পরে করবো। এই কন্ডিশনটাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে সাধারণত ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল ফিচার কি কি সিমটমস রোগীর থাকে, ক্লিনিক্যাল ফিচার বা সিমটমস অফ ডায়াবেটিস মেলাইটাস। সিমটমস মানে ডায়াবেটিস মেলাইটাসে কি কি ইয়ে নিয়ে আসবে, ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে। তিনটে ট্রায়াড থাকে, ট্রায়াড বলা হয়, এই তিনটাকে ট্রায়াড বলা হয়, 1 2 3, তিনটে ট্রায়াড থাকে। একটা হচ্ছে পলিফেজিয়া, POLYGIA, পলিফেজিয়া মানে বারবার খেতে ইচ্ছা করবে, সবকিছু মনে করবে, মানে বারবার ওদের মানে খাওয়ার রুচি আসবে। পলিফেজিয়া মানে বারবার খেতে ইচ্ছা করা, হ্যাঁ, বারবার খাবার। পলিফেজিয়া POLYPHAGIA, হ্যাঁ, পলিফেজিয়া বারবার খাবার আকাঙ্ক্ষা, হ্যাঁ, বারবার খাবার ইচ্ছা হবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা বলতে বারবার খাবার ইচ্ছা করবে, মানে বারবার খেতে ইচ্ছা করবে। পলিফেজিয়া, হ্যাঁ। পলিউরিয়া মানে বারবার পোশাবে চাপ আসবে, পোশাক করবে, হ্যাঁ, বারবার পোশাবে চাপ আসবে, মানে এটা একটা ইয়ে চাপ থাকবে। আর পলিডিপসিয়া, পলিডিপসিয়া POLYDYPSIA, পলিডিপসিয়া মানে পানি খাবার ইচ্ছে বারবার হবে, ওটা খাবারের ইচ্ছা হবে, আর এটা পানি খাবার ইচ্ছা বারবার হবে। হ্যাঁ, পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া, এই তিনটা টাইপ ডায়াবেটিসের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এছাড়াও ওয়েট লস, এগুলো হচ্ছে তিনটা হচ্ছে মেজর। এছাড়াও 4 নম্বরে কি আসতে পারে, ওয়েট লস, ওজন কমে যেতে পারে, আবার ওয়েট গেইনও হতে পারে। ওয়েট লস বা ওয়েট গেইন, ওজন কমেও যেতে পারে, আবার ওজন বেড়েও যেতে পারে, ওয়েট লস বা ওয়েট গেইন। আর
লাস্ট স্টেজে বিভিন্ন কমপ্লিকেশন হয়, জটিলতা হয়। ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশন বা জটিলতার জন্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই কমপ্লিকেশন জটিলতাগুলো আমি লাস্টে বলবো, শেষের দিকে বলবো কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে ডায়াবেটিস রোগীরা। কমপ্লিকেশন জটিলতা নিয়ে আসবে, এই জটিলতা কি কি হতে পারে এটা আমি পরে আলাদা করে বলবো। নাম্বার 5 হচ্ছে কমপ্লিকেশন জটিলতা। হ্যাঁ আচ্ছা আমি মুছে দিই। হ্যাঁ জটিলতা, বিভিন্ন জটিলতা নিয়ে আসে ডায়াবেটিস রোগীরা, এগুলো আমি পরে বলবো, চাপ করে বলবো। আচ্ছা আমি মুছে দিলাম। আচ্ছা আমাদের ডায়াবেটিসের টাইপ, মানে কি কি টাইপের ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের টাইপ আছে, টাইপস অফ ডায়াবেটিস মেলাইটাস। এখানে হচ্ছে টাইপ 1, ওটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস গর্ভবতী মহিলাদের হয়, প্রেগন্যান্সিতে হয়। GESTATIONL। আর 4 নম্বর হচ্ছে আদার্স, অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে, ড্রাগসের জন্য হতে পারে বা অন্য বিভিন্ন অটোইমিউনো। জেস্টেশনাল GESTA নাম্বার 3 হচ্ছে GESTATIONL জেস্টেশনাল। জেস্টেশনাল অটো ইমিউনো কারণে হতে পারে, হরমোনের জন্য হতে পারে। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস নাম্বার 3, আর বিভিন্ন ড্রাগসের জন্য হতে পারে, বিভিন্ন ওষুধের জন্য হতে পারে ড্রাগস। এটা হচ্ছে আদার্স, টাইপ 1 টাইপ 2। ড্রাগসগুলোর নাম পরে আমি জানাবো, এখন ড্রাগসগুলোর আপাতত আপনি জেনে রাখেন। বিভিন্ন ড্রাগসের জন্য হতে পারে হাইপারটেনশন, এখন না, এটা পরে জানাবো। অটো ইমিউনো হরমোনাল, ডিএম বলতে কি বোঝায়? অটো ইমিউনো হরমোন ড্রাগস। জি কিছু বলছেন? ডিএম টাইপ 1 ডিএম। ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস। মেলাইটাস, এই যে ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাস, এটা পুরো নাম ডিএম, ডায়াবেটিস মেলাইটাস। MELLITIS মেলাইটাস। হ্যাঁ বলেন। ইমিউনো IMMUNE অটো ইমিউনো NE। তো হরমোনের ইমব্যালেন্সের জন্য হরমোন HORMONE হরমোন, তারপর ড্রাগস, বিভিন্ন ওষুধের জন্য হতে পারে ড্রাগস। আচ্ছা মেজর কনসার্ন হচ্ছে আমাদের টাইপ 1 এবং টাইপ 2, এটা নিয়ে একটু কথা বলবো যে কি কি টাইপ 1 হতে পারে আর কি কি টাইপ 2 হতে পারে। হয়েছে আপনাদের লেখা হয়েছে? জি। এখানে আছে টাইপ 1 আর টাইপ 2। হ্যাঁ আচ্ছা টাইপ 1 সাধারণত 40 বছরের নিচে হয়। 40 বছরের নিচে হয়, 40 বছরের নিচে মানে বাচ্চাদেরও হতে পারে। 7 বছর 10 বছর 20 বছর 15 বছর 30 বছরের মধ্যে হলে বুঝবেন এটা টাইপ 1। ঠিক আছে, টাইপ 1 40 বছরের নিচে হয়, আর টাইপ 2টা হচ্ছে 40 বছরের উপরে হয়। 40 বছরের উপরে হয়, 40 বছরের পরে হতে পারে এই আর কি। 40 বছরের পরে যারা তারা টাইপ 2। টাইপ 1টা সমস্যাটা কি হয়, টাইপ 1 এ হচ্ছে আমাদের ইনসুলিনটা শরীরে তৈরি কম হয়, ইনসুলিন শরীরে তৈরি কম হয়, শরীরে কম তৈরি হয়। আর টাইপ 2 তে কি হয়, ইনসুলিন শরীরে তৈরি হয় কিন্তু ইনসুলিনটা ঠিকমতো কাজ করে না। ইনসুলিন তৈরি হয় ঠিকমতো, ইনসুলিন শরীরে তৈরি হয়, তৈরি হয় ঠিকই কিন্তু ঠিকমতো কাজ করে না, ঠিকমতো কাজ করে না। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 1টা
একটা ইনসুলিন কি স্যার ম্যাম? ইনসুলিনটা আমাদের শরীরে ঠিকমতো কম তৈরি হয়, মানে তৈরি হয় কম, মানে একেবারে হয় না বা তৈরি কম হয়। টাইপ 1 আর টাইপ 2 তে ইনসুলিন শরীরে ঠিকমতো তৈরি হয়, পরিমাণ ঠিক আছে কিন্তু ঠিকমতো কাজ করে না। পরিমাণ ঠিকমতো তৈরি হয়, যেটুকু আমাদের লাগবে সেটুকুই তৈরি হয় কিন্তু ঠিকমতো কাজ করে না টাইপ 2 তে। ঠিক আছে? হ্যাঁ, ওটা হচ্ছে প্রেগন্যান্সিতে যাদের ডায়াবেটিস হয়, গর্ভবতী মহিলাদের যদি ডায়াবেটিস হয় তাদের বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে 3 নম্বরটা। এটা গর্ভবতী মহিলাদের হয়, অনেকের হয়, সবার তো হয় না। যাদের হয় তাদেরকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? জেস্টেশনাল ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দাঁড়ান, লিখে দিচ্ছি ক্লিয়ার করে। GES PION AL gestational, বুঝছে? আমি আগেই তো ঠিক লিখেছিলাম, আগেই তো ঠিক ছিল। তারপরে TION L, হ্যাঁ জেস্টেশনাল, TION L জেস্টেশনাল। ঠিক আছে? আচ্ছা, আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস এর মাথা ঘামানোর দরকার নেই, টাইপ 1 আর টাইপ 2 টা ভালো করে বুঝে রাখেন। ঠিক আছে? মুছে দিলাম। আচ্ছা, আমাদের প্যানক্রিয়াস নিয়ে একটু কথা বলি। প্যানক্রিয়াসের যে সমস্যার জন্য তো ডায়াবেটিসটা হচ্ছে, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বাংলায় তো অগ্নাশয় বলা হয়। হ্যাঁ, প্যানক্রিয়াস অগ্নাশয়। প্যানক্রিয়াসে আমাদের 4 ধরনের সেল থাকে, 4টা সেল থাকে। হ্যাঁ, 4 ধরনের সেল থাকে, 4 সেল টাইপ প্যানক্রিয়াসে। কি থাকে? 1 নম্বরে থাকে হচ্ছে আলফা সেল। আলফা সেল, আলফা সেল, আলফা। দেখতে পাচ্ছেন আপনি? আপনি কি দেখতে পাচ্ছেন? অগ্নাশয়ের নিচে কি লিখছি? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কি দেখতে পান না? আচ্ছা, আমি এখান থেকে লিখছি যাতে দেখতে পারেন। দেখা যাচ্ছে এই যে ভিতরে যে আছে সেটা জানা যাবে। PANCREAS প্যানক্রিয়াস, শুনছেন? PANCREAS প্যানক্রিয়াস, CREAS। আচ্ছা, এখানে 4টা সেল থাকে। আলফা সেল, 2 নম্বর হচ্ছে বিটা সেল, বিটা সেল, 3 নম্বর হচ্ছে গামা সেল, 4 নম্বর হচ্ছে পিপি সেল। হ্যাঁ, আলফা সেলটা সাধারণত 20% থাকে আর এই বিটা সেলটাই বেশি থাকে, 75% থাকে বিটা সেল প্যানক্রিয়াসের ভিতরে। গামা সেল সেলের পার্সেন্টেজ খুব কম, 5 থেকে 2 থেকে 3 থাকে এরকম থাকে। যাই হোক, আলফা সেল থেকে আমাদের আছে আলফা, নাম হচ্ছে, ওটার নাম আলফা। এটা লেখা হয় এভাবে, আলফা। আচ্ছা, এখানে থেকে কি বেরোয়? গ্লুকাগন। এটার নাম হচ্ছে গ্লুকাগন। আলফা সেল থেকে আমাদের গ্লুকাগন বের হয়, আর বিটা সেল থেকে বের হয় ইনসুলিন। বিটা সেল থেকে আমাদের ইনসুলিন বের হয়। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামে একটা জায়গা থাকে যেখানে বিটা সেল থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, ইসলেট অফ ল্যাঙ্গারেন্স। হ্যাঁ, ঠিক আছে। ইনসুলিন। গামা সেল থেকে আসে সোমাটোস্ট্যাটিন। আর পিপি সেল হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিপি মানে পিতে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই পলিপেপটাইডগুলো বিভিন্ন এনজাইম, বুঝছেন?
ওই যে আপনারা শুনছেন না যে ইয়াতে পড়ছিলেন না, যে জিআইটিতে পড়ছিলেন না, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ, যেগুলো আমাদের হজমে সাহায্য করে, লাইপেজ ডাইজেশনে সাহায্য করে, হজমে, সেগুলো কিন্তু পিপির মধ্যে দিয়ে আসে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বলা হয় এগুলোকে। 4 ধরনের লাইপেজ বের হয়, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, প্রোটিয়েজ। অ্যামাইলেজ কার্বোহাইড্রেট করে, লাইপেজ চর্বিকে করে, আর প্রোটিয়েজ প্রোটিনকে করে। হ্যাঁ। যাই হোক, আমাদের ইনসুলিন আর গ্লুকাগন দুই ধরনের। ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে দুই রকমের। ইনসুলিনটা কি করে? ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে কমিয়ে দেওয়া, আর গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে বাড়িয়ে দেওয়া। বিএস লিখলাম, বিএস মানে ব্লাড সুগার। হ্যাঁ, আর ইনসুলিনটা কি করে? ব্লাড সুগারকে কমিয়ে দেয়। হ্যাঁ, গ্লুকাগন হচ্ছে ব্লাড সুগার বাড়িয়ে দেয়, আর ইনসুলিনটা ব্লাড সুগার কমিয়ে দেয় শরীরে। ঠিক আছে, দুইটা হচ্ছে দুই রকমের। আলফা সেল হলো ব্লাড সুগার বাড়ায়, আলফা সেল থেকে গ্লুকাগন বের হয়, ওইটা হচ্ছে ব্লাড সুগারকে বাড়ায়। আলফা হচ্ছে সেলের নাম, এখান থেকে যেটা বের হয় সেটা হচ্ছে গ্লুকাগন। আর বিটা সেল হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা তৈরি করে হচ্ছে বিটা সেল। গামা সেলের কি হলো? সোমাটোস্টেটিন, ওটা আপনাদের জানতে হবে না, ওটা তো ইম্পর্টেন্ট। সোমাটোস্টেটিন আমাদের খাবারের ইয়ে করে, বিভিন্ন মানে আমাদের ক্ষুধা লাগা বা ক্ষুধা কমা, যেটা আমাদের খাবারের গ্রহণের ইয়েটা করে, মানে সোমাটোস্ট্যাটিনের জন্য আমাদের ক্ষুধা লাগে বা ক্ষুধা কমে, এই ধরনের কাজটা করে। এটা প্যানক্রিয়াস নিয়ন্ত্রণ করে আমাদের ক্ষুধা। হ্যাঁ হ্যাঁ, তো প্যানক্রিয়াস নিয়ন্ত্রণ করে আমাদের ক্ষুধা, বুঝি না। যে ক্ষুধাটা লাগা এবং কমা সব হ্যাঁ হ্যাঁ, এটা সোমাটোস্ট্যাটিন করে, এটা সোমাটোস্ট্যাটিন। আর পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওই যে বিভিন্ন এনজাইমের নাম বললাম, জানেন তো এই ধরনের এনজাইমগুলো, ওগুলো সবই পলিপেপটাইড। অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ এগুলো। আচ্ছা, আমি মুছে দিব এগুলো। প্যানক্রিয়াটিক সেল লেখা হয়ে গেছে, আমি মুছে দিলাম। আচ্ছা, প্যানক্রিয়াস তো জানেন কেমন দেখতে, পাতার মধ্যে মাঝখান দিয়ে একটা শিরা আছে। হ্যাঁ, তো মাঝখান দিয়ে একটা শিরা আছে, যেই পর্যায়ে এটাকে অপারেশন করে কেটে ফেলে না তো? হ্যাঁ অপারেশন করে কেটেও ফেলে? হ্যাঁ, আমি যে প্যানক্রিয়াসের ক্যান্সার হয়, প্যানক্রিয়াসের ক্যান্সার হলে প্যানক্রিয়াস কেটে ফেলতে হয়। এছাড়া প্যানক্রিয়াসের এই যে ডাক থাকে মাঝখানে, পাতা যেমন শিরা থাকে, এটারও মাঝখানে একটা ডাক থাকে। হ্যাঁ, এই ডাক দিয়েই তো আসে আপনি এখানে থাকে ডিউডেনাম। এই ডিউডেনামের নাম শুনছেন না? জি। পড়ছেন না? জি। এই ডিউডেনামের এই মাঝখানে, ডিউডেনাম হচ্ছে সি শেপের, এই ডিউডেনামের ফলের মতো থাকে, মানে মাঝখানে থাকে প্যানক্রিয়াস। বাইল ডাক আর প্যানক্রিয়াসের জুস একসাথে হয়ে ডিউডেনামে ঢোকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম। এই ডাকটাই যে ডাকটা, এটা ডিউডেনামে ওপেন হয়। এই যে ডিউডেনামের যে পিপি সেলগুলো, পিপি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এনজাইম, লাইপেজ, অ্যামাইলেজ, প্রোটিন, এগুলো সব এই ডাক্টের মাধ্যমে ডিউডেনামে আসে, নিয়ে হজমে সাহায্য করে, ডাইজেশনে সাহায্য করে। হ্যাঁ, আচ্ছা, প্যানক্রিয়াসের হচ্ছে আমাদের, এটা হচ্ছে বডি, এইটুকু হচ্ছে আমাদের বডি। প্যানক্রিয়াসের আবার বডি, হেড, নেক আছে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে টেল। ঠিক আছে, এটা হচ্ছে টেল। বডি, হেড, নেক, বডি, টেল, প্যানক্রিয়াসের ভাগ। আর এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্ট, ডিউডেনামের মাঝখানে থাকে। স্টোমাক্সের নিচে আর ডিউডেনামের পাশে। হ্যাঁ হ্যাঁ, ডিউডেনামের পাশে আছে। এই যন্ত্রটাই বাংলাদেশের মানুষগুলোকে খায় বলে গেছে। প্যানক্রিয়াসের অনেক কাজ আছে, কিন্তু আসলে এটা এন্ডোক্রাইন অর্গান, হরমোনাল অর্গান। হরমোনাল না, এটা ডাইজেশনেও সাহায্য করে, এনজাইমও বের করে বিভিন্ন। এটা মুছে দিই। হ্যাঁ, শিখে রাখে, যাতে ছবি আঁকতে হবে না। আচ্ছা, আমি তাহলে এখন হচ্ছে ডায়াবেটিসটাকে আমরা কিভাবে পরীক্ষা করব, কি করে আমরা বুঝবো যে তার ডায়াবেটিস, যে সমস্যাগুলো নিয়ে আসলো, পলিফেজিয়া, পলিডেক্সিয়া, পলিউরিয়া। হ্যাঁ, তারপরে আমরা কি কি পরীক্ষা করতে দেবো যে এটা ডায়াবেটিস। এখানে একটা পরীক্ষা করায়, ওজিডিটি নয়।
OGTT, হ্যাঁ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, সংক্ষেপে বলা হয় OGTT। ঠিক আছে, এই পরীক্ষাটা করে ডায়াবেটিস আছে কিনা তা বুঝবো। এখানে এই পরীক্ষাটা দুটো ধাপে করা হয়, দুইটা ধাপে করা হয়, দুইবার রক্ত নিয়ে পরীক্ষা করা হয়, শরীর থেকে দুইবার রক্ত নিতে হয়। একবার নেওয়া হয় ফাস্টিং ব্লাড সুগার, FASTING, ফাস্টিং ব্লাড সুগার, হ্যাঁ খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার। এটা সাধারণত করার জন্য 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে, মানে 8 ঘন্টা কিছু খাওয়া যাবে না, 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে। রাত্রে ঘুমাইলে সকালবেলা যায়, হ্যাঁ রাত্রে খাবে, সকালবেলা সে করবে। আর যদি সে দুপুরে করে তাহলে সে দুপুরে দুপুরের খাবারটা খাবে না, সকালবেলা খেয়ে করবে। ঠিক আছে, 8 ঘন্টা খালি পেটে থাকতেই হবে। হ্যাঁ, ফাস্টিং ব্লাড সুগার সকালবেলা এসেই করবে সে পরীক্ষাটা। এখানে সাধারণত আমাদের 6 থেকে 7 পর্যন্ত আমরা এইটুকু যদি আসে, 6 থেকে 7 এইটুকু পর্যন্ত আমরা নর্মাল ধরে নিব। এই পর্যন্ত যদি আসে তাহলে আমরা নর্মাল ধরে নিব। এর বেশি হবে এটাকে ইয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, 6 থেকে 7, মানে এর নিচে যদি আসে, এর কমে যদি হয়, বা এই 6 থেকে 7 পর্যন্ত যদি থাকে তাহলে নর্মাল। আর এর নিচে 5, 4, 5 থাকতে পারে তাহলে এটা নর্মাল। আর এটা হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স মানে 2 ঘন্টা। 2 নম্বরটা যেটা দেখি ফাস্টিং ব্লাড সুগার দেখার পরে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। এখানে সাধারণত 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড সুগার দেখবো, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড সুগার। এখানে সাধারণত 75 মিলিগ্রাম, মানে ফাস্টিং ব্লাড সুগারের জন্য আমরা রক্তটা নিয়ে দেখে নিই। হ্যাঁ, দেখার পরে আমরা 75 মিলিগ্রাম গ্লুকোজ, 75 মিলিগ্রাম গ্লুকোজ পানি, হ্যাঁ 75 মিলিগ্রাম গ্লুকোজ 300 ml পানিতে, 300 ml পানিতে মিশিয়ে খেতে দেবো। ঠিক আছে, এই রুগীকে খেতে দেবো 300 ml পানিতে দিয়ে 75 মিলিগ্রাম গ্লুকোজ খাওয়াবো। এটা খাওয়ানোর 2 ঘন্টা পরে, আমরা ব্লাড আবার নেব। 2 ঘন্টা পরে আবার ব্লাড নিব, রক্ত নিয়ে আবার পরীক্ষা করবো। সেটাকে বলা হয় 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড সুগার। ঠিক আছে, 2 ঘন্টা পরে আবার আমরা স্যাম্পল নিয়ে ব্লাড নিয়ে আবার টেস্ট করবো। ওটা কি স্যালাইনে হতে পারে? স্যালাইন মানে না, এটা স্যালাইন না, এটা 75 মিলিগ্রাম গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ 300 ml নিয়ে তারপর 2 ঘন্টা পরে আবার বুঝছেন, বুঝে দিব। ও আচ্ছা, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে আমরা সাধারণত 7 থেকে 11 নর্মাল ধরি, 7 থেকে 11। হ্যাঁ, এই 11-এর উপরে সাধারণত চলে গেলেই আমরা এটাকে বলবো 11 মিলিগ্রামের উপরে থাকতে হবে, 7 থেকে 11 নর্মাল ধরে বলতে হবে। হ্যাঁ, আরেকটা টেস্ট করা হয়, এটা ওজিটির মধ্যে পড়ে না, এটা RBS। বুঝে দিব? জি। আচ্ছা, আরেকটা টেস্ট করা হয়, এটা হচ্ছে RBS দেখা হয়। এটা যে কোনো অবস্থায়, যে কোনো রোগী খেয়ে আসুক না খেয়ে আসুক, যে কোনো অবস্থায় কন্ডিশনে করা যায়। র্যান্ডম ব্লাড সুগার, এর নাম হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। তাহলে আমরা ভরা পেটে 7 থেকে 11 এটা নরমাল ধরব, মোটামুটি ভরা পেটে না, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার ওই যে মেশিন দিয়ে পরীক্ষা করে, আবার এমনি রক্ত নিয়ে পরীক্ষা করে। এটা যে কোনো সময় করা যাবে, এটা যদি খাওয়া না খাও এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, যে কোনো সময় করা যাবে। ওটা ওই সাধারণত 7 থেকে 11 পর্যন্ত আমরা নর্মাল বলবো। হ্যাঁ, এর উপরে যেটা মনে করবো ডায়াবেটিস। হ্যাঁ, র্যান্ডম ব্লাড সুগার। যারা প্রাথমিক পর্যায়ে যাদের ডায়াবেটিস আমরা ডায়াগনোসিস করবো যে ডায়াবেটিস, তাকে আমরা ওজিটিটি করে বলবো। ওজিটিটি করে আমরা বুঝবো যে সত্যি ডায়াবেটিস কিনা। তারপরে পরবর্তী টাইমে যারা আসে তারা হচ্ছে RBSটা করে, তারা আর ওজিটিটি করে না। যারা একবার ডায়াবেটিস হয়ে যায়, যেমন ডায়াবেটিস ধরা পড়েছে, তারা ওই ওজিটিটি করে না, তারা ওই RBSটাই করে। বুঝছেন?
আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে HbA1c, এটাও রক্ত দেখা হয়। এই পরীক্ষাটার নাম হচ্ছে HbA1c, এটা রক্ত দেখা হয়। এটা একটা দামি পরীক্ষা, এটা পপুলার একটা বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে করে। HbA1c, এটা রক্ত দেখা হয়। এটা মিনিংস কি হিমোগ্লোবিন? মিনিংসটা আমার কি HbA1c তে আমরা হিমোগ্লোবিনের সাথে আসলে এটার মিনিংস নাই। এটা হিমোগ্লোবিনের সাথে সুগারের কন্ডিশনটা কেমন, সুগারটা অ্যাটেস্ট আছে কিনা, হিমোগ্লোবিনে কেমন, কতটুকু সুগার হিমোগ্লোবিনে আছে ধরতে পারে, এটা দেখা হয়। এটা সাধারণত 6 পর্যন্ত, আপ টু 6 পর্যন্ত এটা নর্মাল ধরা হয়। আপ টু 6 পর্যন্ত এটা নর্মাল ধরা হয়। এর উপরে গেলে এটা আমরা HbA1c টা 6 এর উপরে গেলে আমরা এটা অ্যাবনর্মাল বলবো, মানে ডায়াবেটিস মেলাটার বলবো 6 এর উপরে গেলে, ঠিক আছে? এটা সাধারণত কম করা হয়। এটা কম করা হয় না, অনেক বেশি, মানে যারা অনেকদিন ধরে ডায়াবেটিস বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা হয়। আচ্ছা, তাহলে ডায়াবেটিসের আমার চিকিৎসা কি আছে? ট্রিটমেন্ট, হ্যাঁ, ইনসুলিন আর হচ্ছে ড্রাগস। ইনসুলিন আর ড্রাগস এই দুইটা করে মাত্র 50% ডায়াবেটিসকে কন্ট্রোল, 50% কন্ট্রোল করে, বুঝছেন? আর বাকি 50% কি করে? ডায়েট আর কি এক্সারসাইজ, হাঁটাহাঁটি, এটা হচ্ছে আর 50% করে। তার মানে যারা শুধু ওষুধ খাবে তাদের কিন্তু ডায়াবেটিস হবে। ডায়েট এক্সারসাইজে অনেকে ডায়েট এক্সারসাইজ করেই ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, অনেকে ওষুধ খাইতেও চায় না, মানে এমন পর্যায়ে করে যে তাদের কন্ট্রোল হয়েও যায়। মানে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপ 2 ডায়াবেটিসে। টাইপ 2 এই ডায়েট এক্সারসাইজটা টাইপ 2-তে কাজ করবে, কারণ টাইপ 2-তে আমাদের ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না টাইপ 2-তে। সেই জন্য আমরা টাইপ 2-তে ডায়েটে এবং এক্সারসাইজকে অ্যাডভাইস করি, কারণ এক্ষেত্রে ইনসুলিনটা আমাদের শরীরে ঠিকমতো কাজ করতে সাহায্য করে ডায়েটে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ইনসুলিন কোন কোন ক্ষেত্রে দেবো আর ড্রাগস কোন কোন ক্ষেত্রে দেবো এটুকু বলি। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে ইনসুলিন আর কোন কোন ক্ষেত্রে ড্রাগস। ইন্ডিকেশন অফ ইনসুলিন, কোন কোন ক্ষেত্রে আমরা ইনসুলিন দিই। ইন্ডিকেশন মানে কোন কোন ক্ষেত্রে ইনসুলিনটা দিই, এখানে বলা হয় ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইন্ডিকেশন অফ ইনসুলিন, ঠিক আছে? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন দিতেই হবে। টাইপ 1 এ কোনো ড্রাগ দিয়ে কোনো কাজ হবে না, ইনসুলিনই তার একমাত্র চিকিৎসা। টাইপ 1 জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্রেগন্যান্সিতে আমাদের ইনসুলিন দিতে হবে, ড্রাগস দেওয়া যাবে না। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, পিরি আর পোস্ট অপারেটিভ। পিরি আর পোস্ট অপারেটিভ রোগীদের, মানে পেশেন্ট যারা অপারেশনের আগে ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা হয় এবং অপারেশনের পরেও তাকে ইনসুলিন দিতে হবে, তাদের ক্ষেত্রে ড্রাগস আমরা পরে দিব, আগে কন্ট্রোল করে তারপরে ড্রাগস দিব। পিরি পোস্ট অপারেটিভ রোগীদের, পেশেন্টদের আমরা ইনসুলিন দিব। একটা হচ্ছে রেনাল ডিজিজ যদি থেকে থাকে, রেনাল কোনো সমস্যা যদি থেকে থাকে, মানে কিডনির সমস্যা যদি থেকে থাকে, রেনাল টিউবুলে যদি সমস্যা থেকে থাকে, রেনাল ডিজিজ। আটকিয়ে বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনসুলিন দিতে হবে। কিডনিতে সমস্যা যদি থেকে থাকে, কিডনির সমস্যাতে যাদের থাকবে তাদের ইনসুলিন দিতে হবে। আর টাইপ 2-তেও দেওয়া হয়, টাইপ 2-তে দেওয়া হয় যদি তাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে দেওয়া হয়, যদি তাদের ওষুধ খেয়ে কন্ট্রোলে না হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যাদের কমপ্লিকেশন থাকে, জটিলতা থাকে, হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যদি কমপ্লিকেশন জটিলতা থাকে
বা তাদেরকে আমরা ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দেবো। টাইপ 2 ডায়াবেটিস হলে সেই ইনসুলিনের সাথে ওষুধও খাবে, যদি তাদের ওষুধ খেয়ে কন্ট্রোলে না হয় সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিব। ঠিক আছে? টাইপ 2 ডায়াবেটিস হলে সাধারণত ওষুধই দেওয়া হয়, কিন্তু যদি তাদের ওষুধে কন্ট্রোল না হয় আমরা সেক্ষেত্রে ইনসুলিনও দিই। মুছে দিব? আচ্ছা, টাইপ ইনসুলিনের আবার টাইপ আছে। কি কি টাইপের ইনসুলিন আছে? টাইপস অফ ইনসুলিন। ইনসুলিনের টাইপ তিনটা টাইপ আছে, তিন ধরনের। শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এইটা অনলি দিতে হয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন আর লং অ্যাক্টিং ইনসুলিন। লং অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এটা 12 ঘন্টাতে, মানে এটা হচ্ছে দিনে 2 বার দিবে, এটা 3 বার দিবে, আর এটা দিনে 1 বার দিবে। 24 ঘন্টায় 1 বার, 24 আওয়ারে। ঠিক আছে? শর্ট অ্যাক্টিং গুলো দিনে 3 বার করে দিতে হবে, সকালে, দুপুরে, রাতে। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিনে 2 বার, সকালে আর রাতে। আর লং অ্যাক্টিং ইনসুলিন 1 বার, শুধু রাতে। সব ইনসুলিনই কিন্তু খাওয়ার আগে, খাবারের অন্তত 20 থেকে 30 মিনিট আগে দেবে। 20 থেকে 30 মিনিট আগে দেবে। সাবকিউটেনিয়াস দেওয়া হয় চামড়ার নিচে, সাবকিউটেনিয়াস চামড়ার নিচে দেওয়া হয়। কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস হলো চামড়ার নিচে। আইএম মানে ইন্টারমাস্কুলার। আর সাধারণত প্রথম প্রাথমিক পর্যায়ে যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের শর্ট অ্যাক্টিং দিয়ে শুরু করা হয়। শর্ট অ্যাক্টিং দিয়ে তাদের কন্ট্রোলে করে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিয়ে দিই, কিন্তু চেম্বারের ডাক্তাররা ইন্টারমিডিয়েটই দেয় সাধারণত। কিন্তু হসপিটালে যারা ভর্তি হয় তাদেরকে শর্ট অ্যাক্টিং দিয়ে শুরু করে। আর লং অ্যাক্টিংটা যাদের ইন্টারমিডিয়েট বা শর্ট অ্যাক্টিং দিয়ে, ইন্টারমিডিয়েটে যদি কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে আমরা লং অ্যাক্টিং একটা করে দিই, মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নেবে আর লং অ্যাক্টিং নেবে, শর্ট অ্যাক্টিং এর দরকার নেই। যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নিয়ে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা একটা লং অ্যাক্টিং দিতে পারি। ঠিক আছে? যাদের প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে তাদেরকে সাধারণত শর্ট অ্যাক্টিং দিয়ে শুরু করে। এটা হসপিটালে রোগী ভর্তি হলে প্রথম প্রাথমিক পর্যায়ে শর্ট অ্যাক্টিং দিয়ে শুরু করে। শর্ট অ্যাক্টিংটা দিনে 3 বার দিতে হবে। এটা বন্ধ হয়ে গেছে। আর এটা দিনে 2 বার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট 2 বার, সকালে আর রাতে। আর লং অ্যাক্টিং শুধু রাতে। বুঝছেন? এটাতে লাইন কেটে গেছে, কথা হবে না। এটা বুঝলি না হয়েছে না?
ম্যাম ইনসুলিন দিলে কি অনেকের কমে যায় ডায়াবেটিস লেভেল? কন্ট্রোল আছে কিনা দেখতে হবে, আমাদের কন্ট্রোলে থাকে কিনা আমাদের পরীক্ষা করে দেখতে হবে, যে অনেকে মেশিন কেনে না, হ্যাঁ ওটাদের পরীক্ষা করে দেখতে হবে। আমাদের কন্ট্রোল লেভেল বলে দিল আমরা 3 to 6, এটা দেখতে হবে করে দেবে। করে করে দেখতে হবে, তো না কন্ট্রোল করলে আবার ডাক্তারের কাছে যাইতে হবে, পরামর্শ নিতে হবে কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমাদের ড্রাগসগুলোর কিছু নাম বলবি, হ্যাঁ কিছু ওষুধ দেওয়া হয়। ড্রাগস কি কি কমনলি ইউজ করা হয় কিছু ড্রাগস? গ্ল্যান্ট্রাইড, জেনেরিক নেই। হ্যাঁ জেনেরিক গ্ল্যান্ট্রাইড, সেকটিন, লিম্পেট, এগুলো গ্ল্যান্ট্রাইড, সেকটিন, লিম্পেট, সেকটিন, গ্লাইন, গ্লাইন্ট্রাইড, গ্লাইবিউরাইড, গ্লাইকোসাইড, গ্ল্যান্ট্রাইড, গ্ল্যান্ট্রাইড, গ্লাইকোসাইড, টলবিউটামাইড, 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 পায়োগ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন, পায়োগ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন, পায়োগ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন, গ্লাইন্ট্রাইড, গ্লাইবিউরাইড, গ্লাইকোসাইড, টলবিউটামাইড, পায়োগ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন। এছাড়াও আরো আছে গ্লিটাজোন, রক্সিগ্লিটাজোন। সাধারণত গ্লাইন্ট্রাইড এগুলো ইউজ করা হয়, গ্লাইন্ট্রাইড। আর একটা হচ্ছে সিটাগ্ল্যাপটিন, সিটাগ্লিপটিন, সিটাগ্ল্যাপটিন, লিনাগ্লিপটিন, ভিডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভিডাগ্লিপটিন। মেটফর্মিন, মেটফর্মিন, বানান বুঝতে না বললে জিজ্ঞেস করেন। ভিডাগ্লিপটিন, ভিআইডিএল। আর এই ওষুধগুলো আমরা কীভাবে বলবো কোনটা গ্লুকান কম, কোনটা ইনসুলিন বাড়াইতে হবে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এই ওষুধগুলি ইনসুলিন মানে গ্লুকাগন বাড়ানোর জন্য নাকি ইনসুলিন কমানোর জন্য? স্যার হচ্ছে না তো স্যার, আবার একটু শোনেন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস 24 বছরের উপরে হয়, হ্যালো বুঝলেন? এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা প্রথমে ড্রাগই দিব তাতে, তাহলে ইনসুলিন বাড়ানো, ইনসুলিন আমরা টাইপ 1 এ দিব, আর টাইপ 2 তে যদি ওষুধকে কন্ট্রোলে না হয় তাহলে আমরা ইনসুলিন দিব। ওষুধই প্রথমে দিব, ওষুধই দিব প্রথমে। ওষুধকে যদি কন্ট্রোলে না হয় তাহলে আমরা ইনসুলিন দিব। ইনসুলিন এবং ওষুধ দুইটা একসাথেও খেতে পারে সে। ইনসুলিন এবং ইনসুলিন তার যদি অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, ইনসুলিনও চলবে, ড্রাগসও চলবে, দুইটাই চলবে। আর যদি তার ওষুধকে কন্ট্রোলে চলে আসে তাহলে আমার ইনসুলিনের দরকার নেই, ঠিক আছে? ম্যাম এটা কোন ধরনের পেশেন্টকে দিতে হবে? এই গর্ভবতী মহিলা তাদের গর্ভবতী মহিলাদের ইনসুলিন দিতে হবে, ড্রাগস না। ইনসুলিন ইনসুলিন, অনলি ইনসুলিন, কোনো ড্রাগস দেওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের ড্রাগস দিলে তাদের বাচ্চার সমস্যা হবে, সেই জন্য গর্ভবতী মহিলাদের অনেক ওষুধ দেওয়া হয় না, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, অনেক কিছু কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? মেটফর্মিন কিন্তু ডায়াবেটিসকে ওইভাবে কন্ট্রোল করে না। মেটফর্মিনের সাথে বিভিন্ন কম্বিনেশন ড্রাগ আছে, সিটাগ্লিপটিন, লিটাগ্লিপটিন, দুইটা একসাথে মিক্স। আর মেটফর্মিন খাই রাতে খাবে, গ্ল্যান্ট্রাইড সকালে খাবে, এভাবে করে সাধারণত দেওয়া হয়।
মানে মেটফর্মিন গ্লাইকোজাইড এই metformin দুইটা একসাথে। সাধারণত ডায়াবেটিসে কমায় না, এটা সাধারণত কমাইতে সাহায্য করে কিন্তু ওইভাবে কমায় না, ইউগ্লাইসেমিক ড্রাগ। এবং মেটফর্মিনটা আমাদের অবিসিটি যারা মোটা শরীরে অনেক চর্বি তাদের ক্ষেত্রে আমরা মেটফর্মিন দিই, তাদের ক্ষেত্রে অবশ্যই মেটফর্মিন দিই, ঠিক আছে। আর কিন্তু মেটফর্মিন আবার রেনাল ডিজিজ কিডনিতে সমস্যা থাকলে মেটফর্মিনটা সাধারণত দেওয়া হয় না, দিলেও সতর্কতা অবলম্বন করে দিতে হবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে মেটফর্মিন দিতে হবে। যাদের কিডনিতে সমস্যা তাদের ক্ষেত্রে আমরা কিডনি পরীক্ষাগুলো টেস্ট করে দেখবো, যেটা কিডনি ভালো থাকবে তারপরে দেখবো কিডনিতে একটু সমস্যা করে। তাহলে মেটফর্মিন গ্লাইকোজাইডের সাথে মানে যৌথভাবে কাজ করে। গ্লাইকোজাইড না, মেটফর্মিন লিনাগ্লিপ্টিন স্টেগলিপ্টিনের সাথে কম্বিনেশন আছে, একটা ড্রাগ কম্বিনেশন, মানে দুইটা মিক্স একটার মধ্যে, সেটা যদি দেন সেটা আলাদা। যাদের কোনো রেনাল সমস্যা থাকে না তাদের ক্ষেত্রে ওইটা দেওয়া যায়। আর এমনি রোগীদের সাধারণত আপনি গ্লাইমপ্রেড দিবেন, সেকটিন লিম্পেট, এটা যদি সকালে দেন, ম্যাডাম এই তো ক্লাস নিতেছি কিন্তু আপনার 5 ওয়াট দিয়ে এটা যদি সকালে নেয় তাহলে এটা নিবে রাতে। হ্যাঁ, না না স্যার ওপেন হচ্ছে না। দিছে আর হলো গ্লাইকোজাইড একটা ট্যাবলেট। গ্লাইকোজাইড আলাদা, গ্লাইকোজাইড গ্লাইকোজাইড আলাদা, এটা দিলে আবার এটা দিবেন না, যেকোনো একটা দিবেন। ওই যে ডায়েটল, আবার ডায়েটল দিছে হাফ অর্ধেক। 0198707 কোনটা ডায়টল কোনটা? 0 শুনেন, আপনি যেগুলো একটা দিবেন, এগুলো তো অনেক ওষুধের নাম, যেগুলো একটা দিবেন, কিন্তু যে এই 9 নম্বরের মধ্যে যেগুলো একটা দিবেন, কিন্তু হইতেছে না তো স্যার, আপনি তো বেশি বুঝছেন। যেগুলো একটা দিবেন সেই সাথে আপনি মেটফর্মিনটা রাতে দিতে পারেন, ঠিক আছে। মেটফর্মিনটা আপনার কম্বিনেশন যদি থাকে, তাহলে মেটফর্মিন আর এই ড্রাগের যদি কম্বিনেশন পাওয়া যায় তাহলে আর আপনি একটা ড্রাগই দিন। আর যদি আলাদা আলাদা করে দিতে চান, এর মধ্যে যে কোনো একটা আর মেটফর্মিন সাথে, এগুলো যদি সকালে খাই তাহলে মেটফর্মিন খাবে রাতে, বুঝছেন? আপনি মাত্র আসলেন বলতে সকালে কোনো ক্লাসই করেননি? কিন্তু এটা তো শেষের দিকে, এটা অনেক বড় ছিল। ডোজ একটু 1 to 3 আছে, লিমিটেড 1 দিয়ে দেখবো, 1 এ কন্ট্রোল না হলে 2 তে যাবো, 2 তে কন্ট্রোল না হলে 3 তে যাবো। এইগুলো সাধারণত ইউজ করা হয় না, টলপিডোমাইন, পাইরোগ্লুটাজোন, এগুলো দেয় না, দেয় এই প্রথম দিনটা আর এই 7, 8, 9, এইগুলো সাধারণত এই মেটফর্মিনটা সাধারণত দেওয়া হয়। মোটাদের ক্ষেত্রে দেয় মেটফর্মিন, হ্যাঁ, মোটা মানুষদের দেওয়া হয়। মুছে দিলাম। আপনি অন্যদিন যদি আমি নিচে ক্লাস নিই সেদিন থেকে নিচে আমি ক্লাসকে নিচে বলেছি এই ক্লাসটা, আর আপনি আরো অন্যান্যদের যাদের নেওয়া হয়নি তাদের যদি আমি নিই তাহলে ওর কাছে থাকে। একটা ইয়েতে নিচ্ছি, আরো 2টাতে ক্লাস নিই, এটা যদি আমি ওদের নিই তাহলে ওদের যদি থাকেন তাদের আর ওদের খাতা লিখে দিচ্ছি, যা আপনি যদি ওদের খাতা থেকে তুলে দিতে পারেন তাহলে নিন। নামগুলো আমাদের শিটেও আছে। না না, এটা এই শীটের মধ্যে নেই, এটা আমি নিজে থেকে ডায়াবেটিসটা আমি নিজে পড়াইছি, নিজের মতো করে, এটা শীটের মধ্যে নেই। এটা ডায়াবেটিসের ড্রাগ তো চলবে, ঠিক আছে, কোনো দিনের ড্রাগ নাই, এটা চলবে। প্রেশারের রোগীর যেমন প্রেশারের ওষুধটা চলে, এটা সেরকম চলবে, ঠিক আছে। অবশ্যই ডায়েট আর এক্সারসাইজের মধ্যেও 50% কন্ট্রোল হয়। ডায়াবেটিস রোগীদের অবশ্যই অ্যাডভাইস দিতে হবে যাতে এটা, আর এই যে ড্রাগসগুলো বললাম, মেটফর্মিন বাদে সব ড্রাগস কিন্তু খাবার আগে খাবে, ঠিক আছে। অন্য ড্রাগসগুলো সবগুলো কিন্তু খাবার আগে, ঠিক আছে। শুধু মেটফর্মিনটা খাওয়ার পরে খেলেও চলে, কোনো সমস্যা নেই। অন্যান্য ড্রাগসগুলো আপনার খাওয়ার আগে খেতে হবে, খাবার 15 মিনিট কি আধা ঘন্টা বা 20 মিনিট আগে খেতে হবে, 20 মিনিট আগে খেতে হবে। আচ্ছা তাহলে আজকে এই যে আমি ডায়াবেটিস একটু পড়লাম, অন্য কোনো দিন যদি কোনো মেজর ডায়াবেটিসের কমপ্লিকেশনটা তো বলি না, এই একটাই বাকি আছে, কমপ্লিকেশন হলে শেষ হয়ে যাবে। কমপ্লিকেশনটা পরে বলবো বলেছিলাম না, কি কি কমপ্লিকেশন জটিলতা নিয়ে আসে ডায়াবেটিস, শরীরে যে সমস্যাগুলো ডায়াবেটিস করে, ডায়াবেটিসের নিজে একটা রোগ, ডায়াবেটিসের নিজে একটা সমস্যা, সে আবার আরো সমস্যা করে। ম্যাম ওষুধগুলো এটা কখন খাবে? ওই যে বললাম না যে খাবার আগে কয়বার এটা খাবে? সকালে একটা রাতে একটা, বললাম না মেটফর্মিন রাতে খাবে, সকালে এটা খাবে। সকালে এবং রাতে। কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, জটিলতা, ডায়াবেটিস মেলাইটাসের জটিলতা।
মাইক্রোভাস্কুলার আর ম্যাক্রোভাস্কুলার। ম্যাক্রোভাস্কুলারটা আগে দেখেন, ম্যাক্রোভাস্কুলার এখানে হচ্ছে এমআই, হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফেকশন, নাম বুঝছেন? এই জিনিসটা কিন্তু ডায়াবেটিস রোগীদের খুব খারাপ একটা জিনিস। এটা যদি ডায়াবেটিস রোগীদের হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। কারণ কি, হার্ট অ্যাটাকের রোগীরা বুকে ব্যথা নিয়ে আসে, ডায়াবেটিসের এমআই পেইনলেস এমআই হয় না, সে বুঝবেও না যে তার ভিতরে এমআই হয়ে গেছে। সে হার্ট অ্যাটাক হয়ে, হার্ট ফেলিয়ার হয়ে রোগী খুব তাড়াতাড়ি মারা যায়, কিন্তু সে কিছু হয়তো বুঝেও না যে আমার ভিতরে হার্ট অ্যাটাক হয়ে গেছে। পেইনলেস এমআই হয়। পেইনলেস এমআই দুই ক্ষেত্রে হয়, একটা ডায়াবেটিসে আর একটা ওল্ড এজে, বৃদ্ধ বয়সে। ওল্ড এজে জিনিসটা কতটা খারাপ, পেইনলেস এমআই হয় যাদের ডায়াবেটিস হলে। স্ট্রোক, পিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক, হ্যাঁ, ইসকেমিক স্ট্রোক, ওই যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। চোখের সমস্যা হয় ডায়াবেটিস রোগীদের। ডায়াবেটিস রোগীদের খুব চোখের ছানি হয়, চোখের ছানি ম্যাক্সিমাম রোগীর ডায়াবেটিস। চোখের ছানি অপারেশন করতে হবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ক্যাটারেক্ট, চোখের ছানি, হ্যাঁ ক্যাটারেক্ট, চোখের ছানি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ক্যাটারেক্ট, পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথিতে পায়ের সেন্স কমে যায়, পায়ের সেন্স বুঝতে পারে না। পায়ে ওদের কাটা ফুটে গেলে বা কেটে গেলে ওরা বুঝতে পারবে না যে আমার পায়ে এটা হচ্ছে, কাটা ফুটছে। সেখান থেকে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন হয়ে তা কী হবে, ইনফেকশন হয়ে এমন পর্যায়ে চলে যায় যে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তারপরে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। আর সে যদি একবারে বুঝতে না পারে, তার অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে চলে যায় যে গ্যাংগ্রিন হয়ে যায়। গ্যাংগ্রিন হয়ে গেলে অ্যাম্পুটেশন, মানে কেটে ফেলতে হবে। ডায়াবেটিসের কমপ্লিকেশন খুব খারাপ। পেরিফেরাল নিউরোপ্যাথি রোগীরা সাধারণত খালি পায়ে চলতে নিষেধ করা হয়। খালি পায়ে যদি রাস্তাঘাটে হেঁটে বেড়ায় তাহলে ওদের পেরিফেরাল নিউরোপ্যাথি রোগীদের ব্যথা বুঝতে পারে, যে ওদের পায়ে যদি কোনো কেটে যায় বা কাটা ফুটে যায়। আরেকটা কন্ডিশন আছে মেটাবলিক, একটা বাকি আছে মেটাবলিক। হয়েছে আপনাদের? মুছে দিব? উপরেরগুলো মুছে, উপরেরটা মুছে দিব, নিচেরটা খাবে। আরেকটা যেটা এখন মেটাবলিক, মেটাবলিক কমপ্লিকেশন একটাই হয়, ডায়াবেটিক কিটোসিডোসিস। ডায়াবেটিক কিটোসিডোসিসে কিটোন বডি শরীরে বেড়ে যায়, কিটোন বডি বেড়ে যায়, যার কারণে ইউরোমিয়া হয়ে সেটা দেখা যাচ্ছে পেশেন্টের কনভালশন শুরু হবে, কমায় চলে যেতে পারে। ডায়াবেটিক কমা, ডায়াবেটিক কমা সাধারণত হাইপারগ্লাইসেমিয়াতে খুব কমই হয়। ডায়াবেটিক কমায় চলে যেতে পারে, কমায় চলে যেতে পারে। এটা সাধারণত হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস রোগীদের হাইপারগ্লাইসেমিয়াতে কমই হয়, হাইপোগ্লাইসেমিক কমাটাই বেশি কম হয়। হাইপোগ্লাইসেমিয়াতে কমা হওয়ার চান্সটা বেশি। হাইপোগ্লাইসেমিয়া সেজন্য সাথে সাথে চিনি খাইয়ে দিতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা বললাম, ডায়াবেটিসের চিকিৎসাটা যখন বললাম, কিটোন বডি বেড়ে যায়, কিটোন বডি বেড়ে যায়,
একটা জিনিসের নাম, একটা এটা কি হচ্ছে ডায়াবেটিস কমা ডায়াবেটিক কমার জন্য দায়ী। ডায়াবেটিক অ্যাসিডোসিস, এটা হসপিটালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে, নাহলে তার কমাই চলে যাবে। কিটো অ্যাসিডোসিসের আন্ডারে কি মানে কিটো অ্যাসিডোসিস যখন হয় তখন কি হয়েছে আপনার কিটোন বডি হয়? কিটোন বডি শরীরে বেড়ে যাবে, আচ্ছা বেড়ে যাবে। কিটোন বডি করলে কি হবে? ওই যে ডায়াবেটিক কমায় চলে যেতে পারে রুগী, কমায় চলে যাওয়া মানে বুঝেন, কমা থেকে কমাতে গেলে ইনস্ট্যান্ট কি খাওয়া যায়? হ্যাঁ টক জাতীয় তোমার তো খাই করে কত মারাই যায় অর্ধেক। হ্যাঁ তোমার তো মানে মারা যাওয়ার মতো। কমে সে তো কিছু বলতে পারবে, সেলস করে থাকবে। আচ্ছা, যেটা হসপিটালাইজ করা যে হাইপোগ্লাইসেমিয়া কিন্তু বেশি কনসার্নিং। হাইপোগ্লাইসেমিয়াতে কিন্তু কমা হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়াকে কিন্তু আমার একটু শুনে রাখা উচিত যে ইমার্জেন্সি কেস, এটা ফার্স্ট এইড হিসেবে আপনি কি দিতে পারেন হাইপোগ্লাইসেমিয়া? এটা কি হচ্ছে গ্লুকোজ কমে যাবে? বলেছিল না 3 এর নিচে চলে যাওয়াটা, 3 এর নিচে। প্রথমে বলছি 3 এর নিচে। এখানে আমাদের চিনি খাইয়ে দিতে হবে, তাড়াতাড়ি রোগীকে চিনি খাইয়ে দিতে হবে। শরবত মিষ্টি থাকলে মিষ্টি খাবে, ফ্রিজে যদি মিষ্টি থাকে পানি, শরবত, গ্লুকোজের পানি, যে কোনো জিনিস সে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, আর যদি সে খাওয়ার কন্ডিশনে না থাকে, এমন অবস্থা আছে যে সে খেতেও পারবে না, সে খুবই অসুস্থ, সেই ক্ষেত্রে আমাদের ডেক্সট্রোজ বা যে স্যালাইন পানি ডিএনএস এর মধ্যে 5% ডেক্সট্রোজ থাকে না, সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা তো বাড়িতে দেওয়া যাবে না, এটা হসপিটালে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে শেষ এটা। হ্যাঁ, ডায়াবেটিসের মোটামুটি এটুকুই। আমরা নিজেরা কি পুশ করতে পারবো না ডেক্টোস লাইন? হ্যাঁ আমরা নিজেরা কি পুশ করতে পারবো ডেক্টোস লাইন? এটা পুশ করার মতো স্যালাইন আছে, কিন্তু ওই যে স্যালাইন হিসেবে তো দেওয়া হয় সাধারণত হসপিটালে। কেন বাসায় তো নেওয়া হয়, বাসায় তো দেওয়া যাবে। ওই ডাক্তার যে ওয়ান টাইম স্যালাইন ইউজ করে না, যেটা দিয়ে, সেটা বাটারফ্লাই দিয়ে, অপশন লাইন গুলি 500 আছে, সেটা দিয়ে বাসায় 1000 আছে। হ্যাঁ, সেটা দিয়ে বাসায় দিবেন। ম্যাম একটা কোশ্চেন করি শেষে, এটা হচ্ছে যে পাওয়ারগুলো কি লিমিট এগুলা হচ্ছে কমে মেটফর্মিন 500 আছে, 850 আছে। জি জি আর সেট্রিন গ্লাইমপিরাইড 1 2 3। জি ঠিক আছে, এখানে সাধারণত 1 অথবা 2 দেওয়া হয়। 1 ওখানে দিয়ে দেখতে হয়, 1 এ কন্ট্রোল না হলে 2 তে দিতে হয়। 1 এমজি হ্যাঁ, 1 নিচে আছে 1 2 তে কন্ট্রোল না হলে 3 দিব। ঠিক আছে, তারপরে যদি কন্ট্রোল না হয় আমরা কি করবো, ইনসুলিন দিতে হবে। ভাইজান রাইট আসমানে ভালো আছে। আসমানে ভালো আছে। তুমি এই বিষয়ে প্রফেশনাল তো? প্রফেশনাল ডায়াবেটিস ফার্স্ট সেমিস্টার যার যতটুকু আমি একটা কোশ্চেন করছেন না, মনে আছে আমারে? যে কোন মাথা ব্যথার জন্য কি দিব? সে কি বললো বুঝুন না? সেমিস্টারে যে ক্লাস শুরু করছে না কত দিন? আমি কথা বলি, আমি কিছু দিয়েছি। ক্লাস স্যার আমি আপনাদের একটা প্রশ্ন করব। মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছেন না? 19 সালে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কি আছে? এই জাত হচ্ছে